ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমাদের জন্য একটা ভিন্ন স্বাদের ক্লাস নিয়ে এসেছি। সেটা হলো বিভিন্ন ধরনের বাক্যকে আমরা কি করে চিনতে পারবো। এর আগে সেন্টেন্স নিয়ে আমরা একটা ক্লাস নিয়েছি, যেখানে সেন্টেন্সের 5টা টাইপস দেখানো হয়েছে। একটা হলো অ্যাসার্টিভ বা সাধারণ বাক্য, একটা হলো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, একটা হলো ইম্পারেটিভ বা আদেশ উপদেশ অনুরোধসূচক বাক্য, একটা হলো অপারেটিভ বা ইচ্ছা প্রার্থনাসূচক বাক্য, একটা হলো এক্সক্লামেটরি বা বিস্ময়সূচক বাক্য। ওই 5টা বাক্য বাদ দিয়েও আরো যে 3 ধরনের বাক্য রয়েছে, একটা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে তৈরি করতে গেলে যে 3টে রয়েছে, একটা হলো সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স, একটা অ্যানাদার ওয়ান ইজ কম্পাউন্ড সেন্টেন্স, সরল, জটিল এবং যৌগিক। সেন্টেন্স কাকে বলে আমরা জেনেছি। সেন্টেন্স কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন একটি বক্তার সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ করছে, তখন তাকে বলা হয় সেন্টেন্স। আর ক্লজ কাকে বলে? ক্লজ হলো একটি বড় বাক্যের একটি ছোট অংশ, যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজ কিন্তু বাক্য নয়, বড় বাক্যের একটি অংশ মাত্র, এটি যেন মাথায় থাকে। সিম্পল সেন্টেন্স কাকে বলে? নামটা শুনেই বুঝতে পারছো, সরল বাক্য। এখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল, আই স আ ফ্লাইং বার্ড, আমি দেখেছিলাম একটা উড়ন্ত পাখি। আমি সাবজেক্ট, স ফাইনাইট ভার্ব, আর ফ্লাইং বার্ডটা হচ্ছে অবজেক্ট। তাহলে একটি সাবজেক্ট রয়েছে, একটি ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করি, জো ওয়েটেড ফর দ্য ট্রেন, জো অপেক্ষা করছিল ট্রেনের জন্য। জোটা সাবজেক্ট, ওয়েটেডটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে একটি সাবজেক্ট রয়েছে, একটি ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে একে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারবো। তাহলে একটা জিনিস বলা যায় যে ক্লজের তো 3টে ভাগ বাক্যাংশের, একটা হলো প্রিন্সিপাল ক্লজ, একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, একটা হলো কোঅর্ডিনেট ক্লজ। তো সিম্পল সেন্টেন্স কে আমরা অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রধান বাক্যাংশ বলতে পারি। তো সিম্পল সেন্টেন্সে কি হয়, একটা প্রধান বাক্যাংশ থাকে এবং কিছু একটা অংশ থাকে, যে অংশটাকে সেন্টেন্সের অর্থটাকে কি করে দেয়, সম্পূর্ণ করে দেয়। তাহলে সিম্পল সেন্টেন্সকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট চলে আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্স। নামটা শুনেই বুঝতে পারছো, জটিল বাক্য, কমপ্লেক্স থাকবে। এখানে সিম্পল সেন্টেন্সে কি ছিল, একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে, একাধিক সাবজেক্ট থাকবে একাধিক, এবং ফাইনাইট ভার্ব থাকবে একাধিক। এভাবে বলতে পারি যে সেন্টেন্সে একাধিক সাবজেক্ট, একাধিক ফাইনাইট ভার্ব থাকবে। অথবা বলতে পারি, ক্লজ দিয়ে সেন্টেন্সটাকে বলতে পারি, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, তাহলে জো ওয়েটেড ফর দ্য ট্রেন, জো অপেক্ষা করছিল ট্রেনটার জন্য, এটা হচ্ছে এই বড় বাক্যটির একটা ছোট অংশ এবং অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে, নিজে একাই স্ট্যান্ড করতে পারছে, তাই একে প্রিন্সিপাল ক্লজ বলতে পারবো। এটা হচ্ছে পিসি, জো ওয়েটেড ফর দ্য ট্রেন, এটাকে সিম্পল সেন্টেন্সও বলতে পারবো। আর বাকি যে অংশটা, বিকজ হি ওয়াজ টু গো টু দিল্লি, কারণ তাকে যেতে হতো দিল্লি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ এটা প্রধান বাক্যাংশের উপর নির্ভরশীল, এটা একাই অর্থ প্রকাশ করতে পারে না। তাই যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে, তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ধরে নেব যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকে ওয়ান অর মোর দেন ওয়ান, একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজ একমাত্র দেখা যায়, অপ্রধান বাক্যাংশ একমাত্র দেখা যায় কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে। সো অপ্রধান বাক্যাংশটা 3 ধরনের হতে পারে, আমরা ক্লজের ক্লাসে আলোচনা করেছি। একটা হলো নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, একটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, একটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা লক্ষ্য করছো তো, বিকজ হি ওয়াজ টু গো টু দিল্লি, এই সাবঅর্ডিনেট ক্লজটা 3টে ধরনের কাজ করতে পারে। একটা কাজ করতে পারে নাউনের কাজ কি করে বুঝতে পারবো, আমরা যে সাবঅর্ডিনেট ক্লজকে বাংলাতে প্রিন্সিপাল ক্লজকে যদি কি দিয়ে প্রশ্ন করে যদি সাবঅর্ডিনেট ক্লজের উত্তর পাই, তখন তাকে বলবো আমরা নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে বা রিলেটিভ ক্লজ, যে বাক্যাংশ একটি নাউনকে বর্ণনা বা প্রোনাউনকে বর্ণনা করে দেবে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ
যে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে অ্যাডভার্বের কাজ করবে, অ্যাডভার্বের কাজ হলো কি, সময় বোঝাতে পারে, স্থান বোঝাতে পারে, ম্যানার বোঝাতে পারে, রিজন বা কারণ বোঝাতে পারে, উদ্দেশ্য বোঝাতে পারে, ফল বোঝাতে পারে, এগুলো বোঝাতে পারে। নেক্সট চলে আসি আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। যৌগিক বাক্যে আমরা পড়েছিলাম যে কোঅর্ডিনেট ক্লজ, ক্লজের একটি ভাগ হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। সো কোঅর্ডিনেট ক্লজ যেমন কম্পাউন্ড সেন্টেন্সও ঠিক সেরকম। কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে, দুদিকে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে, মাঝে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। দুদিকে দুটি প্রধান বাক্যাংশ এবং মাঝে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, দুদিকে দুটো পিসি এবং মাঝে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে বলেছিলাম, যে ক্লজগুলো সমধর্মী বাক্যাংশকে যুক্ত করে তাদেরকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। এই পিসি দুটোই তো সমধর্মী, দুটো তো একই র্যাঙ্কের, তাদেরকে যুক্ত করছে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? কোঅর্ডিনেটিং কনজাংশন হলো and, but, both and, not only but also, or, either or, neither nor, nevertheless, এগুলো। এই বাক্যটাকে একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝাই। জো ওয়েটেড ফর দ্য ট্রেন, জো অপেক্ষা করছিল ট্রেনটার জন্য। এটা আমরা তো সেই সিম্পল সেন্টেন্সে পেয়েছিলাম, এটা তো একটা সিম্পল সেন্টেন্স, এটা তো একটা সিম্পল সেন্টেন্স। তাহলে একে আমরা বলতে পারবো প্রধান বাক্যাংশ পিসি। আর দ্য ট্রেন ওয়াজ লেট, এটাও একটা প্রধান বাক্যাংশ। এই দুটি প্রধান বাক্যাংশকে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন বাট দ্বারা যুক্ত করা আছে। তাহলে দুদিকে দুটি প্রধান বাক্যাংশ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা আছে, সেটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স। কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা যখন কনজাংশন বোঝাবো তখন সেগুলো তোমাদেরকে পড়াবো যে কোঅর্ডিনেটিং কনজাংশন চার ধরনের হতে পারে। একটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন, সমধর্মী বাক্যকে যুক্ত করে, বাক্যাংশকে যুক্ত করে। দ্বিতীয় নম্বর হলো অ্যাডভার্সেটিভ কনজাংশন, সেটা হচ্ছে যে বিষমধর্মী বাক্যাংশকে যুক্ত করে। যেমন এই দুটো বাক্যাংশ হচ্ছে বিষমধর্মী, জো ওয়েটেড ফর দ্য ট্রেন আর দ্য ট্রেন ওয়াজ লেট, একে বার দ্বারা যুক্ত করা আছে। আর এক ধরনের হতে পারে অল্টারনেটিভ বা বিকল্পবাচক, যেমন অর, আইদার অর, নাইদার নর। আর এক ধরনের হতে পারে ইলেটিভ, সেখানে সিদ্ধান্তবাচক, একটি কারণ থাকবে একটি ফল থাকবে। তাহলে এক কথায় বুঝে নিতে হবে যে দুদিকে দুটো প্রিন্সিপাল ক্লজ এবং মাঝে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারবো। এরপর আমি কতগুলো সেন্টেন্সকে এখানে লিখেছি, যে সেন্টেন্সগুলোকে আমরা আজকে আইডেন্টিফাই করব যে এগুলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স। প্রথম বাক্যটাকে দেখে নি, আই ডোন্ট নো ইফ ইউ আর রাইট, আমি জানি না তুমি সঠিক কিনা। তাহলে আমি এই বাক্যের একটি অংশ হলো আমি জানি না, আর একটি হলো তুমি সঠিক কিনা। তাহলে আমি জানি না এটা সঠিক অর্থ প্রকাশ করছে, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এটা হলো পিসি, এটা প্রিন্সিপাল ক্লজ। আর এটা হলো জানি না সে সঠিক কিনা, এটা সঠিক অর্থ প্রকাশ পাচ্ছে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, সাবঅর্ডিনেট ক্লজ। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কোন ধরনের বাক্য বলে? তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট বাক্যে আমরা চলে আসবো, আর ডগ দ্যাট সেলডম বাইটস, একটা কুকুর যেটা খুব অল্প কামড়ায়, ডাজন্ট বার্ক, চিৎকার করে না, কদাচিৎ কামড়ায়, সেটা চিৎকার করে না। তাহলে এই বাক্যের প্রধান বাক্যাংশ কোনটা? আর ডগ ডাজ নট বার্ক, ঘেউ ঘেউ করে না, ঘেউ ঘেউ করে না, একটা কুকুর ঘেউ ঘেউ করে না, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ। আর যেটা কদাচিৎ কামড়ায়, এটা হলো যেটা কদাচিৎ কামড়ায়, আমাদের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, অনেক কিছু অর্থ থেকে যাচ্ছে, তাই তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কোন ধরনের বাক্য বলে? তাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। নেক্সট বাক্যটাতে লক্ষ্য করি, হি কেম হোয়েন ইট ওয়াজ রেনিং, সে এসেছিল যখন বৃষ্টি হচ্ছিল। একটি অংশ, এই বাক্যের একটি অংশ হলো হি কেম, সে এসেছিল, আর হোয়েন ইট ওয়াজ রেনিং এটা আলাদা অংশ। হি কেম এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর যখন বৃষ্টি হচ্ছিল এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটি প্রিন্সিপাল ক্লজ একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকলে তাকে বলা হয় কোন সেন্টেন্স? তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। এরপর এই তিনটি বাক্যর মধ্যে আমরা লক্ষ্য করি যে তিনটি বাক্যই হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একটি
প্রিন্সিপাল ক্লজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাহলে এই তিনটি বাক্যতেই একটি প্রধান বাক্যাংশ আর একটা করে অপ্রধান বাক্যাংশ রয়েছে। আমি এখানে দেখে নেবো যে অপ্রধান বাক্যাংশগুলো কিসের কাজ করছে, নাউন ক্লজের কাজ করছে, না অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করছে, না অ্যাডভার্বিয়াল ক্লজের কাজ করছে। প্রথম বাক্যটা লক্ষ্য করো, আই ডোন্ট নো, আমি জানি না, আমি কি জানি না, বাংলা কি দিয়ে প্রশ্ন করলে যে ক্লজের উত্তর পায় তাকে বলা হয় নাউন ক্লজ। তাহলে ইফ ইউ আর রাইট, এই সাবঅর্ডিনেট ক্লজটা একটা নাউন ক্লজের উদাহরণ। দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করো, দ্যাট সেলডম বাইটস, এই অংশটা, এই সাবঅর্ডিনেট ক্লজটা কাকে বর্ণনা করে দিচ্ছে, একটা কুকুরকে বর্ণনা করে দিচ্ছে, মানে নাউনকে বর্ণনা করে দিচ্ছে। নাউনকে বর্ণনা করে দেওয়া কার কাজ, অ্যাডজেক্টিভের কাজ। তাহলে যে ক্লজ অ্যাডজেক্টিভকে বর্ণনা করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা দ্যাট সেলডম বাইটস, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তৃতীয় বাক্যটা হি কেম, সে এসেছিল, সে কখন এসেছিল, হোয়েন ইট ওয়াজ রেনিং, কখন দিয়ে প্রশ্নগুলো উত্তর পাচ্ছি, মানে সাবঅর্ডিনেট ক্লজটাকে সময় বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। নাম্বার 4 বাক্যে চলে আসি, আ বার্কিং ডগ সেলডম বাইটস, একটা ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, একটা ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। আমরা এই বাক্যটাকে বলছিলাম একটা কুকুর যেটা কদাচিৎ কামড়ায়, ঘেউ ঘেউ করে না। তাহলে এই বাক্যটাকে আমরা চলে আসি, আ বার্কিং ডগ সেলডম বাইটস, এই বার্কিং ডগটা হলো সাবজেক্ট আর এটা হলো ফাইনাইট ভার্ব। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে কোন ধরনের বাক্য বলে, অবশ্যই ঠিক ধরেছো, সেটা হলো সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। এই বাক্যটাকে যখন জটিল করব তখন এরকম হবে। নেক্সট নাম্বার 5 এ চলে আসি, আই লাইক কফি এন্ড মেরি লাইকস টি, আমি কফি পছন্দ করি, মেরি পছন্দ করে টি। এই দুটো দেখো, আই লাইক কফি এটা হলো প্রধান বাক্যাংশ বা পিসি, আর মেরি লাইকস টি এটাও হলো প্রধান বাক্যাংশ, এটা কিন্তু অন্যের উপর নির্ভরশীল নয় এই বাক্যাংশটা। এই দুটো বাক্যাংশকে একটি এন্ড নামক কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা আছে, তাহলে ঠিকই ধরেছো, এটা হলো দুদিকে দুটো প্রিন্সিপাল ক্লজ, মাঝে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যের উদাহরণ। এটা বাদ দিলেও হতো। নাম্বার 6 চলে আসি, আই স আ চেয়ার হুইচ ওয়াজ ব্রোকেন, আমি দেখেছিলাম একটা চেয়ারকে যেটা ছিল ভাঙা। তাহলে আমি দেখেছিলাম একটা চেয়ারকে, এটা অন্যের উপর নির্ভরশীল নয়, তাই এটা হলো পিসি, প্রধান বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজ। আর হুইচ ওয়াজ ব্রোকেন, যেটা ছিল ভাঙা, এটা হলো অপ্রধান বাক্যাংশ বা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা একটি প্রিন্সিপাল ক্লজ একটি সাবঅর্ডিনেট ক্লজ কোন সেন্টেন্সে থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। এই সাবঅর্ডিনেট ক্লজটা কিসের কাজ করছে, চেয়ারটাকে বর্ণনা করে দিচ্ছে, যেটা ছিল ভাঙা, তাই এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আই স আ ব্রোকেন চেয়ার, নাম্বার 7 যে বাক্যটা রয়েছে, আমি দেখেছিলাম একটি ভাঙা চেয়ার। তাহলে এই বাক্যটাতে আই স আ চেয়ার হুইচ ওয়াজ ব্রোকেন, যেটা ছিল ভাঙা, কিন্তু এই বাক্যটাতে একসাথে লিখছি আমরা আমি দেখেছিলাম একটি ভাঙা চেয়ার। তাহলে আমি একটি সাবজেক্ট, স একটি ভার্ব, আর আ ব্রোকেন চেয়ার হলো একটি অবজেক্ট। একটি সাবজেক্ট একটি ভার্ব একটি অবজেক্ট কোন সেন্টেন্সে থাকে, অবশ্যই সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে থাকে। তাহলে সরল বাক্য থেকে জটিল বাক্য কিভাবে হচ্ছে, এই বাক্যটাকে লক্ষ্য করলে বুঝতে পারবো যে সরল বাক্যে একটি প্রধান বাক্যাংশ থাকে, কিন্তু জটিল বাক্যে এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে। তাহলে সরল বাক্য থেকে জটিল বাক্যকে কিভাবে করব, সরল বাক্য থেকে জটিল বাক্য করব কিভাবে, প্রধান বাক্যাংশকে আরো ভেঙে এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ নিয়ে এলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। নেক্সট নাম্বার 8, হি ran out of money, তার টাকা শেষ হয়ে গেছে, সুতরাং হি হ্যাড টু স্টপ প্লেইং পোকার, সে তাকে কি করতে হয়েছিল, পোকার খেলা বন্ধ করতে হয়েছিল। তাহলে হি ran out of money এটা হলো প্রধান বাক্যাংশ পিসি, আর হি হ্যাড টু স্টপ প্লেইং পোকার এটাও প্রধান বাক্যাংশ। একে সো নামক একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা আছে, তাই এটা অবশ্যই একটি কম্পাউন্ড সেন্টেন্স বা জটিল বাক্য যৌগিক বাক্যের উদাহরণ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।